আসসালামু আলাইকুম, আফসানা পিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। এনসিপি ও এলডিপিকে সঙ্গে নিয়ে ৮ দলীয় জোট রূপ নিয়েছে ১০ দলীয় জোটে। শীঘ্রই সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনে একক প্রার্থী দেবে এই জোট। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানান, আরও কয়েকটি দল এই জোটে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও বর্তমান বাস্তবতায় আর কাউকে জোটে যুক্ত করা হচ্ছে না। জোটে কে কত আসন পাচ্ছে তা এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। জানাচ্ছেন জুবায়ের প্রধান। দীর্ঘদিন ধরে জামাতসহ ৮ দল দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে আসছে। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খিলাফত মজলিস, নেজামী ইসলামী পার্টি সহ আন্দোলনরত ৮ দলের নতুন সঙ্গী এনসিপি ও এলডিপি। নতুন ২ দলকে সাথে নিয়ে ১০ দলীয় নির্বাচনী জোটের ঘোষণা দেন জামাত আমির। আজকে আরও ২টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। সারা বাংলাদেশের ৩০০ আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি। জামাত আমির বলেন, আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন আসনে সমঝোতা হয়েছে। বেশ কয়েকটি দল সমঝোতার আগ্রহ দেখালেও নতুন করে কাউকে যুক্ত করা সম্ভব হচ্ছে না। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে, আমরা আশা করছি এইটা নমিনেশন ফাইল করার পরপরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবেই সমাধান করতে পারবো। আপনারা দোয়া করবেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই ব্যাপারে আমরা খুবই আস্থাশীল। নির্বাচনের মাধ্যমে জাতি দীর্ঘস্থায়ী মুক্তির দিকে আগাতে চায় জানিয়ে জামাত আমির অঙ্গীকার করেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সর্বোচ্চ সহযোগিতা করবে সমঝোতার ১০ দল। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। আলোচনা সমালোচনা ছাপিয়ে জামায়াতের নেতৃত্বাধীন জোটে যাবার বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ওসমান বিন হাদি হত্যার পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে গেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, চলমান প্রেক্ষাপট বিবেচনায় জামায়াতের সাথে জোটে যাবার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। এর প্রতিবাদে দল থেকে পদত্যাগ করেছেন দলের যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। সাদরিনা খন্দকারের রিপোর্ট। নির্বাচনকে কেন্দ্র করে দেশ থেকে আধিপত্যবাদের বিলুপ্তি, দুর্নীতি রোধ এবং সংস্কারের পক্ষে কাজের লক্ষ্য নিয়ে জামায়াত সহ সমমনা ৮ দলের সাথে যুক্ত হল এনসিপিও। এনসিপির বাংলা মোটর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন জোটে যাবার বিষয়টি খোলাসা করেন দলের আহ্বায়ক। শরীফ ওসমান হাদির যে শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে। আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা ৮ দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা ৮ দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এদিকে জামায়াতের সাথে নির্বাচনী জোটের ইস্যুতে এনসিপি থেকে ডাক্তার তাসনিম জারার পর এবার পদত্যাগ করলেন দলটির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। তাদের এ পদত্যাগের ঘটনা ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানালেন নাহিদ ইসলাম। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং যখন যে কোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভেটো থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে, সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কিনা, দলে থাকবেন কিনা, এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা মনে করি যে আমরা সারা বাংলাদেশ থেকে জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মী রয়েছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহযোগী সংগঠন এবং তার কেন্দ্রীয় কমিটি সবাই এই সিদ্ধান্তের সাথে ঐক্যমত রয়েছে। তিনি জানান, জোটে যাবার সিদ্ধান্ত পাশ হয়েছে দলীয়ভাবে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সেখানে দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেন তিনি। এই কার্যালয় থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন তারেক রহমান। এতে উচ্ছ্বসিত বিএনপি নেতারা। নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সরাসরি উপস্থিতি জনগণের মধ্যে সাড়া ফেলবে বলে মনে করেন তারা। ইমরুল হাসানের রিপোর্ট। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের চতুর্থ দিন গুলশান কার্যালয়ে পা রাখলেন তারেক রহমান। সেখানে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান দলের নেতারা, শুভেচ্ছা বিনিময় করেন সবার সাথে। এরপর দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে 2 তলায় চলে যান তারেক রহমান। সেখানে তাদের সাথে মতবিনিময়ে বসেন তিনি। উঠে আসে নির্বাচন সহ দলের সাংগঠনিক নানা বিষয়। আমরা নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর আজকে কোনো আনুষ্ঠানিকভাবে কিন্তু মিটিং হয়নি। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অফিসে এসেছে, আমরা স্থায়ী কমিটির মেম্বাররাও ছিলাম, অন্যরাও ছিল। আমরা ওখানে বসে এতক্ষণ পর্যন্ত সাংগঠনিক, দেশের গণতন্ত্র, দেশের আগামী দিনে নির্বাচন, এইসব ব্যাপারে আলাপ আলোচনা করছি। 1/11 পট পরিবর্তনের পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য এই কার্যালয় খোলা হয় 2008 সালের নির্বাচনের আগে। তবে তার আগেই নির্বাসিত জীবন শুরু হয় তারেক রহমানের। রোববারই প্রথমবারের মতো এখানে গেলেন তিনি। তার উপস্থিতি দলের সাংগঠনিক কাজে গতি আনবে বলে মনে করেন দলের সিনিয়র নেতারা। তিনি যখন সামনে আসছেন, আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন আর যেটাই বলেন অথবা কমিটমেন্ট বলেন, সেটা অনেক বড় হয়ে গেছে, অনেক উচ্চ মার্গে গেছে। নেতা হিসেবে উনি এখানে এসেছেন, কোটি মানুষ ওনাকে স্বাগত জানিয়েছেন এবং প্রথমবারের মতো আজকে আমাদের ওনার চেয়ারপারসনের অফিসে উনি আসছেন এখানে। এটা তো অনেক বেশি আমাদের জন্য বড় পাওয়া এবং আনন্দের বিষয়। এবং আমাদের অনুভূতিটা আপনারা বুঝতেই পারছেন। অনেক দিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি। এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হবে। তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে, তো সুতরাং উনি অফিসে যে হয়তো বেশি সময় বাইরে দিতে হবে। কার্যালয়ের 2 তলা চেয়ারপারসনের কক্ষের পাশেই তারেক রহমানের চেম্বার তৈরি করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত 2780টি মনোনয়নপত্র সারা দেশে সংগ্রহ করেছেন প্রার্থী বা তাদের প্রতিনিধিরা। মনোনয়নপত্র গ্রহণ ও জমার শেষ দিন আজ। আরপিওতে না থাকার পরেও সন্তানের সম্পদের হিসাব প্রার্থীকে দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। মনোনয়নপত্র দাখিলের একদিন আগে প্রতি আসনের বিপরীতে গড়ে 8টির বেশি মনোনয়নপত্র সারা দেশ থেকে সংগ্রহ করা হয়েছে। ঢাকার 13 ও 15 আসনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলে আগারগাঁয়ে নির্বাচন প্রশিক্ষণ ভবনের 2য় তলায় এদিন এসেছেন প্রার্থীরা ও তাদের প্রতিনিধিরা। 2 আসনে মোট 25টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী 5 জন, বাকি সবাই দলের নাম দিয়ে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তফসিল 1 অনুযায়ী আচরণবিধি মেনে চলার জন্য দলের অঙ্গীকারনামা, যেটা দলের প্যাডে দিতে হবে, এবং একই সাথে প্রার্থীর অঙ্গীকারনামা, সে যে আচরণবিধি মেনে চলবেন এরকম অঙ্গীকারনামা রয়েছে। এর সঙ্গে প্রস্তাবক সমর্থকের ভোটার তালিকা নেওয়া হয়, আয়কর রিটার্নের কপি নেওয়া হয়। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খানের পক্ষে ঢাকা 15তে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ঢাকা 13তে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, জামায়াতের মোবারক হোসেন ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামিনুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঢাকা 13 মোহাম্মদপুর আদাবর শেরেবাংলানগর আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যে আমি এখানে মনোনয়নপত্র জমা দান করলাম এবং নির্বাচনে অংশগ্রহণ করব। ঐক্যবদ্ধ হয়ে আমরা সমন্বয়ের মাধ্যমে, আসন সমঝোতার মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। এখানে হেভি ওয়েট বা লো ওয়েট এগুলো কোনো ক্যাটাগরি না,
এখানে একটি ক্যাটাগরিকে, একটি বিষয়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে জনগণকে। বাংলাদেশ বাসযোগ্য একটি বাংলাদেশের স্বপ্ন মানুষের কাছে দেখাচ্ছি, সত্যিকার অর্থে একটি শোষণ বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছি। এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব। পরে তাকে ভোটার হিসেবে নির্বাচন কমিশন চূড়ান্ত করে। প্রক্রিয়া শেষ করে আগামীকাল আমরা ওনার পক্ষ থেকে এই অফিসে মনোনয়নপত্র দাখিল করব। দুটা নির্বাচনী, একটা বগুড়া 6 এবং ঢাকা 17। অনেকের সন্তানরা নিজেরাই উপার্জনক্ষম এবং তারা নির্ভরশীল নন। এই বিষয়টা নিয়ে একটা জটিলতা হয়ে গেছে, যার জন্য আমরা নির্বাচন কমিশনকে একটা চিঠি দিয়েছি। ঢাকা ও দেশের অন্য বিভাগে 2780টি মনোনয়নপত্র সংগ্রহ ও 31টি জমা দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ঢাকার 20টি আসনে 5 শতাধিক মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দেশে একটি ক্রান্তিকাল সময় পার করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে অস্থির করে তোলার জন্য কিছু মানুষ পেছন থেকে ষড়যন্ত্র করছে। ঠাকুরগাঁওয়ে মানব কল্যাণ পরিষদে আয়োজিত আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন কেউ করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এ সময় তিনি আলেম ওলামাদের কাছে ভোট চান। দেশকে অস্থির করে তোলার জন্য আবার মানে কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সবাই খুব সাবধান থাকতে হবে যে আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই। আমাদের সাবধান থাকতে হবে আমরা যে আবার ভুল করে নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য সৃষ্টি করে আমরা যেন আবার সেই সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি, যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে। আগামী সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এ নির্দেশনা দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে। তিনি বলেন, সরকার সব ধরনের নাগরিক সেবাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছে। ইতোমধ্যে অনেক সেবা দেশে ও বিদেশে অনলাইনে দেওয়া হচ্ছে। এসব সেবাকে সুরক্ষিত ও নির্বিঘ্ন রাখতে হলে সাইবার নিরাপত্তা জোরদার করা জরুরি। নাগরিক সেবার খাতগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের মেয়াদের ভেতরই শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। খুনিদের দেশ থেকে পালিয়ে যেতে সহায়তাকারী দুজনকে ভারতের মেঘালয় থেকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। রিপোর্ট শফি মাহমুদ সাগরের। শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর থেকে শাহবাগে অবস্থান নেয় সর্বস্তরের জনতা। 3 দিন ধরে শাহবাগে অবস্থান কর্মসূচির পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বানে আজ সারা দেশের বিভাগীয় শহরগুলোতেও সর্বাত্মক অবরোধ পালিত হচ্ছে। এমন পরিস্থিতিতে শহীদ ওসমান হাদি হত্যার তদন্তের সর্বশেষ অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন করে পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, হাদির খুনিদের সহায়তাকারী 2 জনকে গ্রেফতার করেছে ভারতের মেঘালয় পুলিশ। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডে মোট গ্রেফতার 11 জন। 2 জনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে, এটা কিন্তু আমাদের ইনফরমাল কমিউনিকেশনের ফলশ্রুতিতে, এবং আমরা এই তদন্তের এই যে রুট দিয়ে গেছে, কে তারে পার করলো, এই তথ্যগুলো যখন তাদের সাথে শেয়ার করছি, তারাও এটা তদন্ত করে দেখছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিংয়ে জানান, সরকার হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতে বদ্ধপরিকর। অভিযোগ করেন, ফ্যাসিস্টের দোসর ও সন্ত্রাসীরা তদন্তে ব্যাঘাত তৈরি করছে। এই হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত রয়েছে তা উদ্ঘাটনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আমরা যেন এমন কোনো কাজ না করি যা আমাদের শত্রুপক্ষকে শক্তিশালী করবে এবং হাদি হত্যার বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। মামলার তদন্ত শেষের দিকে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী 7 জানুয়ারির মধ্যে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মামলার চার্জশিট দেওয়া হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট 2 সন্দেহভাজনের ভারতে অবস্থানের বিষয়টি নাকচ করে দিয়েছে মেঘালয় পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বাংলাদেশ পুলিশের দাবিকে বিভ্রান্তিকর বলে দাবি করেছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। বাংলাদেশ পুলিশের সঙ্গে মেঘালয় পুলিশের আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 2 অভিযুক্তের কাউকে গারো পাহাড় এলাকায় শনাক্ত কিংবা গ্রেফতার করা হয়নি বলেও জানিয়েছে মেঘালয় পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে ভারতের বক্তব্যকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে ভুল, অতিরঞ্জিত ও উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে পরিকল্পিতভাবে সংখ্যালঘু নিপীড়ন হিসেবে তুলে ধরে বাংলাদেশ বিরোধী মনোভাব উস্কে দেওয়া হচ্ছে ভারতে। এতে দেশটির কিছু মহলের পক্ষপাত দুষ্ট ভূমিকার অভিযোগও তোলা হয়। বিবৃতিতে আরও বলা হয়, যার মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে তিনি একজন তালিকাভুক্ত অপরাধী ছিলেন এবং ঘটনাটি ছিল একটি সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ড যার সঙ্গে সংখ্যালঘু নির্যাতনের কোনো সম্পর্ক নেই। এ ধরনের বিভ্রান্তিকর প্রচার বন্ধ করে পারস্পরিক আস্থা বজায় রাখার আহ্বান জানানো হয় বিবৃতিতে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানী ঢাকা সহ দেশের 8 বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার দুপুর 2টা থেকে রাজধানীর শাহবাগে শহীদ ওসমান হাদি চত্বরে এসে জড়ো হন ইনকিলাব মঞ্চের কর্মীরা। এতে যোগ দেন নারী, শিশু সহ সাধারণ মানুষেরাও। এরপর বেলা 2:30টা থেকে সড়ক অবরোধ করে প্রতিবাদী গান, কবিতা আর স্লোগানে ওসমান হাদির হত্যার বিচারের দাবি জানান তারা। সন্ধ্যার পর লোক সমাগম আরও বাড়তে থাকে। এ সময় সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। পরে রাত 10টার দিকে আজকের মতো অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। আজ দুপুর 2টা থেকে ফের অবরোধের ডাক দেন তারা। আমরা হাদি ভাইয়ের বিচারে এই সংগ্রামে আসছি, সংগ্রাম চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের মৃত্যুর বিচার না পাওয়া হয়। আমরা চাই হাদি ভাইকে যে হত্যা করছে তাকে দেশে ফিরে আনুক, সে কোথায় আছে এগুলো বিস্তারিত প্রশাসন জানাক আমাদের। নট অনলি যে খুন করেছে তার সাথে যারা জড়িত এবং প্রত্যেকটা কানাচে সবাইকে আমরা ধরার জন্য দাবি চাই আর কি। সারা দেশে জমে উঠেছে নির্বাচনের আমেজ। আজ বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তাই শেষ মুহূর্তে অনেক প্রার্থী মনোনয়নপত্র তোলার পাশাপাশি জমাও দিয়েছেন। বিস্তারিত ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্টে। দিনাজপুর 3 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি। কক্সবাজার 1 আসনে বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার বিকেলে চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহিন দেলোয়ারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। নওগাঁ 5 আসনে বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, 2 আসনে বিএনপি প্রার্থী শামসুজ্জোহা খান, 6 আসনে বিএনপির প্রার্থী এস.এম. রেজাউল করিম ও 4 আসনে কমিউনিস্ট পার্টির ডাক্তার এস.এম. ফজলুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। নরসিংদী 1 আসনে বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন। নোয়াখালী 2 আসনে বিএনপির প্রার্থী জনেল আবদিন ফারুক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। চট্টগ্রাম 5 আসনে বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, 13 আসনে এনডিএম প্রার্থী ইমরান চৌধুরী সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। পটুয়াখালী 1 আসনে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী ও নাটোর 2 আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা 2 আসনে জামায়াতের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হকের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
পাবনা 5 আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও শরীয়তপুর 3 আসনে বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু মনোনয়নপত্র জমা দিয়েছেন। চাঁদপুর 3 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। এছাড়া 3 আসনে জামায়াত প্রার্থী শাহজাহান মিয়া মনোনয়নপত্র উত্তোলন করেছেন। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। এবার প্রবাসের খবর। সৌদি আরবের রিয়াদে ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, মাওলানা ওবায়দুল হক ইদ্রিস ও মোহাম্মদ মমতাজ আজিজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী। মাওলানা রফিকুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ মাওলানা নুরুল আলম নইমি এবং প্রধান বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ খাজা মঈনুদ্দিন। সৌদি আরবের জেদ্দায় প্রবাসীদের মাঝে 3 মাসব্যাপী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজিত হয়েছে। আয়োজক কিংস 11-এর এফসি জেদ্দা ফুটবল পরিবার। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, টুর্নামেন্টে 17টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলা হয় জেদ্দার স্থানীয় এক স্টেডিয়ামে। মুখোমুখি হয় আল বালাদ স্টোর বনাম জেদ্দা 11 স্টোর। হয় হাড্ডাহাড্ডি লড়াই। জেদ্দা 11 স্টারকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় আল বালাদ স্টোর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিংস 11 জেদ্দার সভাপতি আব্দুল কাইয়ুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 31 দফা প্রচার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার ও গণসংযোগ আহ্বায়ক কমিটি বিএনপি আল জাহারা কুয়েতের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানায়, নির্বাচনী গণসংযোগ কমিটি আল জাহারা কুয়েতের আহ্বায়ক ডাক্তার জাকির হোসেনের সভাপতিত্বে ও সাইদুর রহমান সাইদ এবং সাবেক ছাত্রনেতা ইয়ামিন পলাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।